হ্যালো স্টুডেন্টস, আজকে পড়ব আমরা কার্বন মনোক্সাইডের স্ট্রাকচার, জিওমেট্রি এবং আরও যে ইম্পর্ট্যান্ট ফিচার আছে কার্বন মনোক্সাইডের সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। এবং এটা আলোচনা করতে গিয়ে আমরা ভিবিটি এবং এমওটি দুটোরই হেল্প নেব। তাহলে প্রথমে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিটা অ্যাপ্লাই করে দেখি কার্বন মনোক্সাইড কেমন দেখতে। যদি স্ট্রাকচারটা আমি অ্যানালিসিস করি প্রথমে যে কেমন হতে পারে, তাহলে একটা সিম্পল এক্সপেকটেশন হচ্ছে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে দুটো বন্ড থাকবে, একটা সিগমা একটা পাই। কারণ অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। তাহলে 4 নিশ্চয়ই শো করতে পারবে না, কারণ অক্সিজেনটা 4 অবধি যাবে না, 2তেই একে থেমে যেতে হবে। তাহলে দুটো বন্ড আমরা এক্সপেক্ট করছি। এবার দেখা যাক কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p4। যদি ডবল বন্ড করতে হয় তাহলে একটা সিগমা হবে, একটা পাই হবে। এই যে পাই বন্ডটা তৈরি হবে তার জন্য আমরা একটা আনপেয়ার্ড ইলেকট্রনকে হাইব্রিডাইজেশনের বাইরে বের করে রাখব। এ সমস্ত জিনিস আগে আলোচনা হয়েছে। তাহলে এখানে হাইব্রিডাইজেশন করব sp, এখানে হাইব্রিডাইজেশন করব sp2। কারণ পাই বন্ডের জন্য একটা আনপেয়ার্ড ইলেকট্রনকে আউট অফ হাইব্রিডাইজেশনে আমরা রাখব, আর ওটা ছাড়া বাকি যারা রয়েছে লোন পেয়ার এবং একটা সিগমার জন্য যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন প্রয়োজন সেগুলোকে আমরা হাইব্রিডাইজ করাবো। তাহলে এটা যদি sp হয় তাহলে কার্বন এদিকে একটা sp হাইব্রিডাইজ অরবিটাল থাকবে, এদিকে একটা sp হাইব্রিডাইজ অরবিটাল থাকবে, এদিকে একটা sp এদিকে একটা sp। আমি যদি বন্ড অ্যাক্সিসটা x ধরি তাহলে এটা px এখানে ব্যবহার করেছে। অক্সিজেন তার sp2, অর্থাৎ এদিকে একটা sp2 থাকবে, এদিকে একটা sp2 থাকবে, এদিকে একটা sp2 থাকবে, কারণ এটা হবে ট্রাইগোনাল প্লানার। এবার আনপেয়ার্ড ইলেকট্রন অক্সিজেন এখানে একটা রাখলো, কার্বন এখানে একটা রাখলো। তাহলে কি হলো, এইটা পেয়ার্ড হলো, কারণ এটা সিগমা বন্ড, হেড অন ওভারল্যাপিং, আর এইটা পেয়ার্ড হলো। এবার কার্বনের এখানে একটা লোন পেয়ার আছে, অক্সিজেনের এখানে দুটো লোন পেয়ার আছে। কার্বনের এই লোন পেয়ারটা, অক্সিজেনের এটা এবং এটা দুটো লোন পেয়ার। এবার তৈরি হবে পাই বন্ড। তাহলে এর একটা আনপেয়ার্ড ইলেকট্রন আমি একটা পি অরবিটালে রাখছি। এটা কিন্তু পি অরবিটাল, অর্থাৎ দুটো লোব আছে। কার্বনেরও একটা পিতে রাখছি। দুটোকে একই নিতে হবে, অর্থাৎ এটা যদি py হয় এটাও কিন্তু যেন py হয়, এটা যদি pz হয় এটাও যেন pz হয়, তাছাড়া ওভারল্যাপিংটা হবে না। তাহলে এখানে কার্বনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অক্সিজেনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা একটা পাই বন্ড তৈরি করলো। তাহলে এরকম যদি দেখতে হয়, এখানে একটা লোন পেয়ার পাবো, এখানে দুটো লোন পেয়ার পাবো, একটা সিগমা পাবো, একটা পাই পাবো। এখন অক্সিজেন একটা সিগমা বন্ড করে একটা আনপেয়ার্ডকে পেয়ার করতে পেরেছে, আর একটা পাই বন্ধনের মাধ্যমে আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রনকে পেয়ার করতে পেরেছে। অর্থাৎ এখানে একটা পেয়ার পেল, আর এই পাই বন্ডের মাধ্যমে এখানে আরেকটা পেয়ারিং হলো। তাহলে অক্সিজেন নিয়ন গ্যাসের বিন্যাস পেয়ে গেছে। অক্সিজেন অ্যাটম ইজ এবল টু অ্যাটেন নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কনফিগারেশন। কিন্তু কার্বনের কি অবস্থা? কার্বন একটা সিগমা বন্ডের মাধ্যমে একটা পেয়ারিং করতে পেরেছে, আর একটা পাই বন্ডের মাধ্যমে পেরেছে, তারপরেও কিন্তু ওর একটা ভ্যাকেন্ট পি অরবিটাল থেকে যাচ্ছে। ফলে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে থাকছে কার্বনটা।
তাহলে অক্সিজেন ইনার্ট গ্যাসের বিন্যাস পাচ্ছে কিন্তু কার্বন পাচ্ছে না। এবার অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ার কি করবে, ব্যাক ডোনেশন হবে ফ্রম অক্সিজেন টু কার্বন। কোথায় হবে, এই লোন পেয়ারটা ডোনেট করবে এখান থেকে এই ভ্যাকেন্ট পি অরবিটালে। তাতে করে কি হবে না, যেহেতু শেয়ারিং করবে তাহলে অক্সিজেন একবারে দিয়ে দিচ্ছে না, তাহলে অক্সিজেন যেমন নিয়ন গ্যাসের বিন্যাস পেয়েছিল সেরকমই থাকবে, কিন্তু কার্বন সে এই দুটো ইলেকট্রন হয় এটা বা এটা যে কোনো একটা দেবে, কিন্তু কার্বন একটা লোন পেয়ার রিসিভ করবে এই ভ্যাকেন্ট পি অরবিটালে এবং সেখানে ও নিয়ন গ্যাসের বিন্যাস পাবে। তাহলে যেহেতু অক্সিজেন তার ইলেকট্রনিক কনফিগারেশনটা ইনার্ট গ্যাসের মেনটেন করতে পারছে ইভেন আফটার ডোনেটিং দ্য লোন পেয়ার, আর পাওয়ার পর কার্বন ইনার্ট গ্যাসের বিন্যাসটা পাচ্ছে, তাই ব্যাক ডোনেশনটা হবে। তাহলে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাইব্রিডাইজড অবস্থায় যদি থাকে তাহলে সেই লোন পেয়ার কিন্তু ডোনেট করতে পারবে না। অক্সিজেন উইল নট বি এবল টু ডোনেট ইটস লোন পেয়ার হোয়েন ইট উইল রিমেন ইন দ্য হাইব্রিডাইজড ফর্ম। তাহলে একে কী করতে হবে, হাইব্রিডাইজেশন থেকে বাইরে বের করতে হবে, তাছাড়া কিন্তু ডোনেশন হবে না। তাহলে যখন একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে তখন হাইব্রিডাইজেশনটা হবে sp এবং আনপেয়ার্ড ইলেকট্রনটা এখানে আসবে ও পেয়ারটাকে আউট অফ হাইব্রিডাইজেশন করবে, কারণ ওটাও এখন একটা পাই বন্ড তৈরি করবে। তাহলে আমরা যদি আঁকি, এটা কার্বন, এটা অক্সিজেন, এটা কার্বনের দুটো sp, এটা অক্সিজেনের দুটো sp, বোঝা গেল? অক্সিজেনের দুটো sp হাইব্রিডাইজড অরবিটাল হবে, কার্বনের দুটো sp হাইব্রিডাইজড অরবিটাল হবে, দুদিকে রেখেছে। এবার এইটা আর এইটা মিলিয়ে সিগমা বন্ড হবে। কার্বন একটা রেখেছে, অক্সিজেন একটা রেখেছে, দুটো দুজনেরই হলো, তাহলে এটা একটা পেয়ারিং পেল, এটা একটা পেয়ারিং পেল। এবার কার্বনের এখানে একটা লোন পেয়ার দেখতে পাচ্ছি, অক্সিজেনের এখানে একটা লোন পেয়ার দেখতে পাচ্ছি, তাহলে হাইব্রিডাইজড অরবিটালের অংশটা কমপ্লিট। এবার চলে আসি পি অরবিটালগুলোতে। দুটো পি ধরে নিচ্ছি, যদি বন্ড অ্যাক্সিস এক্স হয় তাহলে এটা পিএক্স ব্যবহার করেছে, তাহলে পিওয়াই পিজেড পড়ে আছে, এরও পিওয়াই পিজেড পড়ে আছে। বেটার হচ্ছে যে এটাকে এখানে লেখা, তাহলে এই দুটোর মধ্যে শেয়ারিং হবে, যে একটা পাই বন্ড হবে, আর এটা হবে কোভ্যালেন্ট বন্ড, আর এটা ভ্যাকেন্টের সাথে এটার হবে, এটা হবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ফলে আমরা এটাতেও পেয়ে যাব নিয়ন গ্যাসের বিন্যাস, এটাতেও পেয়ে যাব নিয়ন গ্যাসের বিন্যাস। তাহলে এটা পিজেড ধরে নিচ্ছি দুজনের, পিজেডে আমরা ধরে নিচ্ছি যে এখানে ভ্যাকেন্ট আছে আর লোন পেয়ার আছে, তাহলে এটা ভ্যাকেন্ট, এটা লোন পেয়ার। আর একটা ধরে নিচ্ছি পিওয়াই, এটা এক্স, এটা জেড, এটা ওয়াই। তাহলে এখানে একটা আনপেয়ার্ড আছে, এখানে একটা আনপেয়ার্ড আছে, এইটা ওভারল্যাপিং হলো সাইড ওয়াইজ, এটা একটা পাই বন্ড, আর এইটা ওভারল্যাপিং হলো সাইড ওয়াইজ, এটা একটা পাই বন্ড। তাহলে কি হলো, এই যে পেয়ার্ড ইলেকট্রনটা এটা কিন্তু অক্সিজেন থেকে কার্বনে ব্যাক ডোনেশন হলো, এটাকে বলা হচ্ছে ডেটিভ বন্ড বা পি পাই ব্যাক বন্ডিং। কেন? পি থেকে পিতে গেছে থ্রু আ পাই বন্ড, পি পাই ডেটিভ বন্ড, এটার আরেকটা নাম হচ্ছে ডেটিভ বন্ড। এবার কার্বনের একটা লোন পেয়ার এখানে রয়েছে, অক্সিজেনের একটা লোন পেয়ার এখানে রয়েছে। তাহলে যদি এই স্ট্রাকচার ধরি তাহলে দেখতে হচ্ছে এটা এরকম দেখতে, কিন্তু যদি এই স্ট্রাকচার ধরি তাহলে দেখতে কেমন হবে, সি ডবল বন্ড ও, দুটোতে একটা করে লোন পেয়ার, আর এই লোন পেয়ারটা ব্যাক ডোনেশন হয়েছে। এবার কি হয়,
এটা তৈরি হয় আবার খুলে যায়, অর্থাৎ এটা চলতে থাকে। কেন সেটা লজিকটা দিচ্ছি, যদি সি সিঙ্গেল বন্ড ও হয় তাহলে তার বন্ড লেন্থ হওয়া উচিত 151 পিকোমিটার। যদি সি ডবল বন্ড ও হয়, অর্থাৎ এই স্ট্রাকচারটা, এই জিওমেট্রিটা, তখন তার বন্ড লেন্থ হবে 122 পিকোমিটার। আর যদি ট্রিপল বন্ড হয় তাহলে হবে 110 পিকোমিটার। অর্থাৎ যত বন্ড অর্ডার বাড়ে তত এটার ক্যারেক্টার, এটার এস ক্যারেক্টার যা আছে এখানে এস ক্যারেক্টার বাড়বে, কারণ এটা সাধারণত sp3 হয়, এটা sp2, এটা sp, এরকম ধরে নিতে পারি। তাহলে উইথ ইনক্রিজ ইন এস ক্যারেক্টার দ্য টু অ্যাটমস উইল কাম মোর ক্লোজার টু ইচ আদার। তাহলে এস ক্যারেক্টার বাড়ার ফলে অ্যাটমের যে অরবিটালগুলো যেগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করছে তাদের সাইজটা ছোট হবে, এবং যত একটা করে বন্ড বাড়বে তত সাইনার্জিস্টিক এফেক্টের ফলে কী হবে, বন্ড লেন্থটা আরও ছোট হবে। ফলে কি দাঁড়ালো, সিগমা বন্ডটা 151, ডবল বন্ডটা 122 আর ট্রিপল বন্ডটা 110। এবার এটার এক্সপেরিমেন্ট করা হলো। এক্সপেরিমেন্ট করে বন্ড লেন্থটা পাওয়া যাচ্ছে, এখানেই লিখি, বন্ড লেন্থটা পাওয়া যাচ্ছে 113 পিকোমিটার। স্পেকট্রোস্কোপিক স্টাডি থেকে বন্ড লেন্থ বের করা যায়, সেটা পাওয়া যাচ্ছে 113 পিকোমিটার। তাহলে এটা কার কাছে পিঠে রয়েছে? নিশ্চয়ই এটা নয়, এটা নয়। 113 মানে সেটা 122-এর কাছাকাছি নয়, সেটা কিন্তু 110-এর কাছাকাছি। বন্ড অর্ডারটা হচ্ছে 3 থেকে সামান্য কম, কারণ যখন বন্ড অর্ডার 3 হচ্ছে তখন 110 বন্ড লেন্থ। তাহলে বন্ড লেন্থটা তার থেকে বেশি, তার মানে বন্ড অর্ডারকে কি হতে হবে, তার থেকে কম হতে হবে। 3-এর থেকে সামান্য কম, কিন্তু 2 নয়, 2-এর থেকে অনেক বেশি। বন্ড অর্ডার 2-এর থেকে অনেক বেশি, তার ফলে 122 থেকে অনেকটা কমেছে। আর 3-এর থেকে সামান্য কম, তাই বন্ড লেন্থটা সামান্য একটু বেড়েছে। এখান থেকে আমরা কনফার্ম হলাম যে বন্ড অর্ডার কিন্তু 2 হবে না, এটা 3-এর কাছাকাছি হবে, অর্থাৎ ডেটিভ বন্ডটা কিন্তু এক্সিস্ট করবে। এবার যদি আমরা এর ডাইপোল মোমেন্টটাকে বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এইটা হচ্ছে কার্বন মনোক্সাইডের অরিজিনাল স্ট্রাকচার। এবার এখানে এই যে সিগমা বন্ড, এই বন্ড পেয়ারটা অক্সিজেনের দিকে শিফট করবে, বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। আবার পাই বন্ডেও কী হবে, পাই বন্ডের যে পেয়ার্ড ইলেকট্রনটা রয়েছে, এ একটা দিয়েছে, এ একটা দিয়েছে, সেটাও অক্সিজেনের দিকে শিফট করবে, কারণ অক্সিজেন বেশি তড়িৎ-ঋণাত্মক কার্বনের তুলনায়। তাহলে মিউ ই অর্থাৎ বন্ড পেয়ার মোমেন্ট, বন্ধন জোড় ইলেকট্রনের জন্য যে দ্বিমেরু ভ্রামকটা উৎপন্ন হয় সেটা কোন দিকে কাজ করবে, ফ্রম কার্বন টু অক্সিজেন, ফ্রম সি টু ও, এই দিকে কাজ করবে। এখানে দুজনের কন্ট্রিবিউশন আছে, সিগমা এবং পাই উভয়েরই এখানে কিন্তু কন্ট্রিবিউশন আছে। নেক্সট সেটা হচ্ছে যে এই যে লোন পেয়ারটা আর এই যে লোন পেয়ারটা, এই দুটোর মোমেন্ট কাজ করবে। এখন কার্বনের সাইজটা হচ্ছে অক্সিজেনের থেকে বড়, তাহলে এটা ডিফিউজড অরবিটাল। অক্সিজেনের সাইজ ছোট, তাহলে এটা কম্প্যাক্ট অরবিটাল। কার্বনের থেকে এটা আরও কম্প্যাক্ট হবে, ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য নিউক্লিয়াসের আরও কাছে থাকবে। কিন্তু এখানে চার্জের পরিমাণটা বেশি, অর্থাৎ আমি যদি মিউ ইকুয়ালস টু ই ইন্টু ডি, অর্থাৎ অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ইজ সেপারেটেড ইন্টু ডিস্টেন্স বাই হুইচ ইট ইজ সেপারেটেড, সেটা যদি আমরা করি তাহলে কিন্তু মোটামুটি এদের একই ভ্যালু পাবো। অর্থাৎ লোন পেয়ার মোমেন্টটা অলমোস্ট ইকুয়াল টু 0, মিউ এলপি অলমোস্ট ইকুয়াল টু 0, প্রায় কাটাকুটি হয়ে যাবে। নেক্সট একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে লোন পেয়ারটা,
এখান থেকে এখানে চলে আসছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে, তাহলে তার জন্য একটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে। তাহলে মিউ, এটাকে আমরা বলবো ডেটিভ। ডেটিভ বন্ডের জন্য যে মোমেন্টটা তৈরি হবে সেটা কিন্তু কাজ করবে এই দিকে, এবং এটা বেশ ভালো অ্যামাউন্ট, কারণ একটা ইলেকট্রন কমপ্লিট ট্রান্সফার হচ্ছে কার্বনের কাছে। কারণ যদি এই পেয়ারটা দুজনেই এনজয় করে তাহলে কার্বন কিন্তু অন অ্যান অ্যাভারেজ একটা ইলেকট্রন এনজয় করছে। তাহলে হয় আমরা অ্যারো দিয়ে এটাকে প্রকাশ করতে পারি বা প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে এটা একটা হিউজ ডেটিভ মোমেন্ট কন্ট্রিবিউট করবে। আরেকটা যেটা হবে সেটা কীরকম না, কার্বনের সাইজ বড়, অক্সিজেনের সাইজ ছোট। তাহলে এটা যদি কার্বনের সেন্টার হয়, এটা যদি অক্সিজেনের সেন্টার হয়, তাহলে মাঝখানটা কোনটা? মাঝখানটা ভুল হলো, এইটা হচ্ছে মাঝখান, কিন্তু সেটা ওভারল্যাপিং জোনের মাঝখান হলো না। অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে অঞ্চল সেটা কিন্তু ওভারল্যাপিং জোনের মাঝখান হলো না, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি কিন্তু এইখানটা সবচেয়ে বেশি। এটা হচ্ছে ইলেকট্রন যেটা ওভারল্যাপিং অঞ্চল, অভিলেপন অঞ্চল, ওভারল্যাপিং জোন, সেইটা কিন্তু এই এলাকাটা, আর দুটো নিউক্লিয়াসের মাঝের ডিস্টেন্সটা কিন্তু এদিকে। অর্থাৎ ওভারল্যাপিং যে জায়গাটা হয়েছে ম্যাক্সিমাম, যেখানে বন্ড পেয়ারটা বেশি এক্সিস্ট করছে, সেটা কিন্তু টুয়ার্ডস অক্সিজেন। এটা কেন হলো? বিকজ অফ দ্য কম্প্যাক্টনেস অফ অরবিটালস অফ অক্সিজেন অ্যাটম কম্পেয়ার টু কার্বন। পর্যায় সারণীতে পর্যায় বরাবর আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে কার্বনের পরে অক্সিজেনকে পাই। তাহলে অক্সিজেনের সাইজ ছোট, নিউক্লিয়ার চার্জ বেশি, তার ফলে কি হবে? ওটা মোর কম্প্যাক্ট অরবিটাল। সে কারণে বাই ডিফল্ট এটা এমন নয় যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাই বন্ড পেয়ারটা শিফট করছে, এটা কিন্তু সেটা না। এর পরেও শিফটিং হবে, সেটা আমরা অলরেডি কনসিডার করে নিয়েছি। এটা বাই ডিফল্ট বন্ড পেয়ারটা টুয়ার্ডস অক্সিজেন রয়েছে বিকজ অফ দ্য কম্প্যাক্টনেস অফ অরবিটালস। এইটাকে বলা হচ্ছে হোমোপোলার ডাইপোল মোমেন্ট। সেটা কাজ করবে ফ্রম কার্বন টু অক্সিজেন। তাহলে এই যে চারটে এফেক্ট, তার মধ্যে এটার কন্ট্রিবিউশন ধরলাম না। এখন এইটা আর এইটা রেনফোর্স করলো, কারণ তারা সেম ডিরেকশনে। এইটা অপোজিট ডিরেকশনে, কিন্তু এটার অ্যামাউন্টটা অনেকটা বেশি, কারণ এখানে মোটামুটি একটা ইলেকট্রন কমপ্লিট ট্রান্সফার হয়েছে। তাই কাটাকুটি হওয়ার পরেও কিন্তু নেট মোমেন্ট এইদিকে কাজ করবে মিউ সিও, অ্যান্ড ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু 0.1 ডিভাই। মানটা কিন্তু বেশি হলো না। ম্যাগনিটিউড অফ ডাইপোল মোমেন্ট ইন কেস অফ কার্বন মনোক্সাইড ইজ ভেরি লেস বিকজ অফ দ্য ক্যান্সেলেশন। এটা রেনফোর্স করলো, এখানে দুটোর কন্ট্রিবিউশন আছে, একটা সিগমা একটা পাই বন্ড, এটার সাথে এটা রেনফোর্স করলো, আর এটা অপোজিট ডিরেকশনে এলো এবং এটার হিউজ অ্যামাউন্ট, ফলে কাটাকুটি হয়ে খুব অল্প মান পড়ে থাকলো। এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের বিষয়। কার্বন মনোক্সাইডের এতক্ষণ যেগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু ভিবিটি দিয়ে আলোচনা করছি, ভ্যালেন্স বন্ড ট্রিটমেন্ট দিচ্ছি। এবার যখন লিগ্যান্ড হিসেবে কার্বন মনোক্সাইড তার অ্যাপ্লিকেশন শো করে, এক্সিবিট করে, অর্থাৎ যখন ও কমপ্লেক্স ফর্ম করে, তখন দেখা যায় যে দুটো যে লোন পেয়ার রয়েছে, একটা কার্বনের মাথায় আর একটা অক্সিজেনের মাথায়, বেশিরভাগ এক্সাম্পলে দেখা যাচ্ছে যে কার্বন তার লোন পেয়ারটাকে ইউজ করছে, অক্সিজেন তার লোন পেয়ারটাকে ইউজ করছে না। অর্থাৎ মেটাল কার্বনিল যে কমপ্লেক্স, ফর এক্সাম্পল NiCO4, FeCO5, Mn2CO10, এই যৌগগুলোতে কিন্তু কার্বন এবং অক্সিজেন উভয়েরই একটা করে লোন পেয়ার থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কার্বনই তার লোন পেয়ারটা মেটালের সাথে বন্ড করার জন্য দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে না। রেয়ার কিছু এক্সাম্পলে অক্সিজেন তার লোন পেয়ারটা ডোনেট করে। এটার কারণ এইভাবে বলা যেতে পারে উইথ দ্য হেল্প অফ ভিবিটি, যে বিটুইন কার্বন অ্যান্ড অক্সিজেন, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ।
তাহলে কার্বন যেহেতু লেস ইলেকট্রোনেগেটিভ, নন ইলেকট্রোনেগেটিভ, তাই এর লোন পেয়ারটা বেশি ডিফিউজড এবং এর প্রতি আকর্ষণের কম, তাই এটাই ডোনেট করবে। আরও একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে দেখা যায় যে মেটাল কার্বন বন্ডটা একটা যে বন্ড দেখতে পাচ্ছি তার জন্য যতটা শক্তিশালী হওয়া উচিত তার থেকে কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে এটা মাচ মোর স্ট্রঙ্গার। অর্থাৎ কার্বন যখন লোন পেয়ারটা দেবে, এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে মেটালের সাথে, এখানে যেমন নিকেলের সাথে, এখানে আয়রনের সাথে, সেখানে যতটা স্ট্রঙ্গার হওয়া উচিত, যতটা স্ট্রং হওয়া উচিত তার থেকে কিন্তু বেশি স্ট্রং বন্ডটা পাওয়া যাচ্ছে। এবং সেটা এক্সপেক্ট করা যায় এরকম যে নিশ্চয়ই মেটাল এবং কার্বনের মধ্যে মাল্টিপল বন্ড ক্যারেক্টার তৈরি হয়েছে, অর্থাৎ বন্ড অর্ডারটা গ্রেটার দ্যান 1 হলে তবেই সেই স্ট্রেংথটা কিন্তু অ্যাকোয়ার করতে পারবে। এবার দেখা যাক যে এমওটি কি বলছে। দেখে ভয় পেয়ে যাবে ছাত্ররা, কিন্তু যদি আমরা ধীর স্থিরভাবে আস্তে আস্তে এটাকে ক্র্যাক করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এটা এমন কিছু কঠিন প্রবলেম নয়। আঁকাটা একটু ট্রিকি, কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হয়। এটা হচ্ছে কার্বনের অ্যাটমিক অরবিটাল। আমরা 1sটাকে আঁকিনি, শুধু ভ্যালেন্সটাকে এঁকেছি 2s 2p। এটা অক্সিজেনের অ্যাটমিক অরবিটাল 2s 2p। এই 2s এর পজিশনের রেসপেক্টে অক্সিজেনের 2s এর পজিশনটা অনেক নিচে রেখেছি। এটা মানে হচ্ছে যে এনার্জিটা আমি অনেক কম দেখিয়েছি অক্সিজেনের। তার কারণ সাইজ ছোট বললাম, তাহলে নিউক্লিয়াসের কাছে থাকবে। ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছে থাকবে তত সেটা স্টেবল হবে, তত তার এনার্জি কম হবে। একইভাবে অক্সিজেনের 2pটা কার্বনের 2pর থেকে এনার্জি কম। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যখন আমি কার্বন মনোক্সাইডের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আঁকবো তখন কার্বনের যে 2s 2p তার থেকে অক্সিজেনের 2s 2p যেন নিচে থাকে। এর 2s এর থেকে ওর 2s নিচে থাকবে, এর 2p থেকে ওর 2p নিচে থাকবে। এবার একটা জিনিস চোখে নিশ্চয়ই পড়ছে যে 2s 2pর মাঝে যে গ্যাপ দেখিয়েছি তার থেকে এখানে যে গ্যাপ দেখিয়েছি অক্সিজেনের 2s 2pর মাঝে, সেই গ্যাপটা কিন্তু গ্রেটার কম্পেয়ার টু দ্যাট অফ কার্বন। তার কারণ 2s যদি কাছে চলে যায় তাহলে সে আরও স্ক্রিন করে দেবে অ্যাট্রাকশনটাকে। এটা যদি নিউক্লিয়াস হয়, 2s হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ, ঘিরে ধরবে নিউক্লিয়াসকে। ফলে কার্বনের থেকে অক্সিজেনের 2sটা যেহেতু কাছে যাচ্ছে আরও নিউক্লিয়াসের, আরও বেশি ডেন্স হবে। অল্প জায়গায় দুটো ইলেকট্রন, তাহলে আরও ডেন্স হবে। ডেন্স হওয়ার ফলে এ আরও নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে স্ক্রিন করে দেবে। সেই স্ক্রিন করার জন্য 2pটা ডিফিউজ হয়ে যাবে কম্পেয়ার টু দ্যাট অফ কার্বন। অর্থাৎ এখানে 2s এর রেসপেক্টে 2pটা যতটা ডিফিউজ হয় এখানে কিন্তু বেশি ডিফিউজ হয়ে যাবে। যেহেতু 2sটা এর দূরে আছে তাই স্ক্রিনিং পাওয়ারটা এর কম, অনেকটা জায়গা জুড়ে আছে, ডেনসিটি কম, ফলে স্ক্রিনিং পাওয়ারটা কম। তাই আকর্ষণটা বেরিয়ে গিয়ে 2pকে ধরতে পারছে, তাই 2pকে কাছে টেনে এনেছে। কিন্তু যখন 2sটা অনেক কাছে চলে গেছে অক্সিজেনের ক্ষেত্রে, তখন সেখানে স্ক্রিনিংটা বেড়ে গেছে, ফলে 2pর প্রতি আকর্ষণটা কমে গেছে। 2pর প্রতি আকর্ষণ কমে গেলে 2pর এনার্জিটা অনেক বেড়ে যাবে। এখানে যেমন 2s থেকে 2pটা সামান্য এনার্জি বেশি, এখানে কিন্তু অনেকটা এনার্জি বেশি। তবুও কার্বনের 2pকে কিন্তু ছাড়াতে পারবে না, বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। কার্বনের 2p থেকে অক্সিজেনের 2pটা কম হবেই। তাহলে এটা বোঝা গেল। তাহলে আঁকবার সময় খেয়াল রাখতে হবে 2sটা কার্বনের 2s এর থেকে অক্সিজেনের 2s অনেকটা নিচে নামাবো, আর 2pটা অক্সিজেনের ক্ষেত্রে সামান্য একটু নিচে নামাবো। এবার হাইব্রিডাইজেশন হয়, সেটা আমরা দেখলাম। কি হাইব্রিডাইজেশন হয়? sp হয় দুজনেরই। এখন এর s আর এর p নিলাম একটা, এর s আর এর p নিলাম একটা, দিয়ে হাইব্রিডাইজেশন হলো sp।
sp হাইব্রিডাইজেশন একটা s আর একটা p মিলে দুটো ইকুইভ্যালেন্ট হাইব্রিডাইজড অরবিটাল দেওয়ার কথা, কিন্তু এরা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল নয়। মলিকুলার অরবিটাল যখন ডেভেলপ করবে তখন হাইব্রিডাইজেশনটা হবে, কিন্তু এদের সিমেট্রির ডিফারেন্স চলে আসবে, এরা কিন্তু দুটো ইকুইভ্যালেন্ট sp হাইব্রিডাইজড অরবিটাল দেবে না। পরিবর্তে কি দেবে, এটা হলো না, পরিবর্তে হলো sp1 প্লাস sp2। একটাতে s ক্যারেক্টার বেশি হবে আর একটাতে s ক্যারেক্টার কম হবে। এটা বেন্স রুল দ্বারা গাইডেড, কারণ এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে s ক্যারেক্টার টিউনিং করতে হয়। অর্থাৎ যদি লোন পেয়ারকে ধরতে হয় তাকে সেখানে s ক্যারেক্টার বাড়াতে হতে পারে। এছাড়াও ইলেকট্রোনেগেটিভিটির এফেক্ট আছে। তাহলে এখানে যেটা পেলাম আমি কার্বনের ক্ষেত্রে সাই sp1c, আরেকটা পেলাম sp2c, অর্থাৎ হাইব্রিডাইজড অরবিটাল পেলাম দুটো, সিমেট্রি ডিফারেন্ট হয়েছে তাই এনার্জি ডিফারেন্ট হয়ে গেছে। একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে সাই sp1o, সাই sp2o। এটা করতে গিয়ে 2sটাকে নিতে হয়েছে এবং p এর একটাকে নিতে হয়েছে। p এর যে তিনটে ডিজেনারেট অরবিটাল আছে তার মধ্যে একটা নিয়েছি আর একটা s নিয়েছি, দুটো পেলাম। অক্সিজেনের ক্ষেত্রেও একটা p নিয়েছি, একটা 2s নিয়েছি, তাহলে এরও দুটো পেলাম। পরে থাকবে দুটো p 1 2, সেটা এখানে লিখেছি। এর ওপরে থাকবে দুটো p 1 2, এখানে লিখেছি। এবার আমরা ইলেকট্রনটাকে ফিল করব এমোতে। তাহলে কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন দেখেছি, কার্বন 6 2,4, অক্সিজেন 8 2,6। এটা 1s আমি আঁকিনি, তাহলে 2s 2p 2s 2p, এটা আগে এঁকে নিই। কার্বনে আছে 4টে, তাহলে 2s2 2p2, 2s2 2p2, আর এটা 2s2 2p4, 2s2 2p4। 1sটা আঁকছি না, আঁকিনি বলে ওখানে লিখলাম না। এবার টোটাল ইলেকট্রন হলো 4 আর 6 10, তাহলে এটা তো MO অফ CO, তাহলে 10টা ইলেকট্রন পেয়েছি 1 2। এটা আববাও প্রিন্সিপাল মেনটেন করছি, আগে লো এনার্জিতে ইলেকট্রন ঢুকবে তারপর হাই এনার্জিতে। 1 2 হলো, 3 4 5 6 7 8 9 10, ইলেকট্রন শেষ। এখানটাতে হুন্স মাল্টিপ্লিসিটি রুল অ্যাপ্লাই হলো, আর প্রতিটি জায়গাতে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা অ্যাপ্লাই হয়েছে, কারণ একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নন বন্ডিং রয়েছে। নন বন্ডিং অর্থাৎ এটা কারোর সাথে ওভারল্যাপ করেনি, তাই বন্ডিংও নয়, এটা অ্যান্টি বন্ডিংও নয়। এটা না বন্ড তৈরি করে না বন্ড ডিস্ট্রয় করে। তারপর হয়েছে এখানে একটা নন বন্ডিং এটার ক্ষেত্রে, আর অক্সিজেনের sp2 আর কার্বনের sp1 এদের এনার্জিটা কম্পেয়ারেবল ছিল, এই যে এনার্জিটা প্রায় সমান, তাই এরা দুজন ওভারল্যাপ করেছে, দিয়ে একটা বন্ডিং মলিকুলার অরবিটাল হয়েছে, একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হয়েছে। কিন্তু এর যেটা sp1 সেটা করলো নন বন্ডিং, এর যেটা sp2 সেটা করলো নন বন্ডিং। দুটো p পড়ে আছে, এর দুটো p পড়ে আছে, সেই দুটো হলো একটা পাই আর একটা পাই স্টার। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নন বন্ডিং আছে, কার, অক্সিজেনের, অর্থাৎ কার্বন অক্সিজেন নন বন্ডিং অর্থাৎ কিন্তু লোন পেয়ার। তাহলে আমরা যেটা ভিবিটি দিয়ে ডিমান্ড করছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা নন বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। একইভাবে কার্বনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এখানে একটা নন বন্ডিং ইলেকট্রন রয়েছে। এবার এটা একটা সিগমা বন্ড হয়েছে, তাহলে একটা সিগমা। আর পাই বন্ড দেখতে পাচ্ছি আমরা কতগুলো, দুটো পাই বন্ড হওয়ার কথা, কারণ পায়ের বন্ডিংয়ে ইলেকট্রন আছে 4, অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রন আছে 0, তাহলে 4 - 0/2, তাহলে দুটো পাই হবে। এবার বন্ড অর্ডারটা ক্যালকুলেশন করে কনফার্ম করে নিই, হাফ ইন্টু বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং,
তাহলে বন্ডিংয়ে ইলেকট্রন, এটা নন বন্ডিং, এটা বাদ যাবে। 1 2 3 4 5 6, বন্ডিংয়ে ইলেকট্রন সংখ্যা 6, মাইনাস এগুলো সব বন্ডিং, এটা ধরবো না, এটা বন্ডিং, এটা ধরবো না, অ্যান্টি বন্ডিং ফাঁকা, তাহলে 6 - 0, তাহলে এটা আসছে 3.0। তাহলে এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট, যে বন্ড অর্ডার 3-এর কাছাকাছি হয়, 2-এর কাছাকাছি নয় বা 1-এর কাছাকাছি নয়, সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা পেয়েছিলাম সেটাকে এমওটি কিন্তু অ্যাকর্ড করছে। বেশ, এবার সিগমা বন্ড কোনটা হলো? সিগমা বন্ড হলো এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসেছে আর এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসেছে, সেইটা হলো সিগমা বন্ড। এবার একটা লোন পেয়ার কিন্তু এখানে চলে এসছে, একটা পেয়ার এখানে চলে এসছে, সেটা নন বন্ডিং করেছে, আর একটা পেয়ার এখানে চলে এসছে, সেটা করেছে নন বন্ডিং। তাহলে এখানে যে 4টে ইলেকট্রন ছিল 1 2 3 4, তার মধ্যে 2টো এখানে আসতে হয়েছে কারণ এটা একটা নন বন্ডিং হবে, আর একটা এখানে আসতে হয়েছে কারণ এটা সিগমা হবে। তাহলে আর কটা পড়ে আছে? আর একটা পড়ে আছে, তাহলে এখানে একটা থাকবে। এখানে আসি, এখানে একটা নন বন্ডিং তৈরি হবে, তাই এখানে 2টো আসতে হয়েছে। এখানে এ একটা সিগমা করবে, তাই এখানে একটা আসতে হয়েছে, তাহলে কটা নেওয়া হয়ে গেল? 3টে নেওয়া হয়ে গেল। কটা পড়ে আছে? 1 2 3 4 5 6, 3টে নেওয়া হয়ে গেছে, তাহলে 3টে পড়ে আছে, অর্থাৎ 1 2 3, 1 2 3, 3টে পড়ে আছে। বোঝা গেল? 6টার মধ্যে এখানে 2টো নিয়েছি, এখানে একটা নিয়েছি, তাহলে আর 3টে পড়ে আছে। তাহলে এই যে পাই বন্ডটা তৈরি হলো, ভালো করে যদি দেখা যায় যে এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এই দুটো 4টে অরবিটাল মিলিয়ে 2টো মলিকুলার অরবিটাল তৈরি করেছে বন্ডিং, আর 2টো অ্যান্টি বন্ডিং, পাই আর পাই স্টার। এখানে যে 4টে ইলেকট্রন ঢুকলো, সেখানে 3টে দিয়েছে অক্সিজেন আর একটা দিয়েছে কে? কার্বন। এখানে যে 4টে ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে 3টে এসেছে অক্সিজেন থেকে, একটা এসেছে কার্বন থেকে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকে, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। কীরকম? সিগমা বন্ডটা তো এ একটা দিয়েছে আর এ একটা দিয়েছে, সেটা তো হলো, এটা সিগমা বন্ড হলো। পায়ের ক্ষেত্রে এ একটা দিল আর এ একটা দিল, সেটা এটা হলো। আরেকটার ক্ষেত্রে এটা ফাঁকা, কিন্তু এ 2টো দিয়েছে, অর্থাৎ এইটাকে কিন্তু মলিকুলার অরবিটাল অ্যাকর্ড করছে, যেটা ঠিক আছে। অর্থাৎ একটা যে ডেটিভ বন্ড তৈরি হয়, সেটা মলিকুলার অরবিটাল সাপোর্ট করলো। নেক্সট আমরা যে মোমেন্টগুলো দেখতে পাবো, সেটা কীরকম? এখানে দেখতে পাচ্ছি যে এই যে পাইটা, এটা রিচ ইন অক্সিজেন ক্যারেক্টার। কেন? কার কাছে আছে এই বন্ডিংটা? কার কাছে আছে? কার্বনের কাছে আছে না অক্সিজেনের কাছে আছে? দেখা যাচ্ছে অক্সিজেনের কাছে আছে, তার মানে রিচ ইন অক্সিজেন ক্যারেক্টার দেন কার্বন। তাহলে এর মধ্যে যদি অক্সিজেন ক্যারেক্টার বেশি থাকে, তার কথাটার মানে কি? মানে বন্ড পেয়ারগুলো শিফট করবে টুয়ার্ডস অক্সিজেন। বন্ড পেয়ার যদি অক্সিজেনের দিকে শিফট করে, তাহলে আমরা কিন্তু বন্ড পেয়ার মোমেন্টগুলো কোন দিকে পাবো? বন্ড পেয়ার মোমেন্টগুলো অক্সিজেনের দিকে পাবো। এইটা কিন্তু ওই ক্যারেক্টার দিয়েও ডিল করছে, ঠিক? নেক্সট একটা জিনিস, যে মেটালের সঙ্গে বন্ড করবার সময় সবসময় এটাই দিচ্ছে বেশিরভাগ, এইটা কিন্তু দিতে চাইছে না। তার কারণ হচ্ছে, এখান থেকে যদি দেখি আমরা, এটা অক্সিজেনের লোন পেয়ার আর এটা হচ্ছে কার্বনের লোন পেয়ার। তাহলে এনার্জি কার বেশি? এটা অনেক বেশি এনার্জি এর তুলনায়। তাহলে এনার্জি যার বেশি হবে, সেটাই ভালো ডোনেট করতে পারবে। তাহলে হোমোটা হচ্ছে এটা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, সেই জন্য এটাই ডোনেট করে। সিগমা ডোনেশনে মেটালের সঙ্গে যখন বন্ডিং হয়, তখন ও কার্বন তার লোন পেয়ারটা দেয় কম্পেয়ার টু অক্সিজেন। অক্সিজেন দিতে পারে না, কারণ তার এনার্জিটা অনেক কম, এটা স্টেবিলাইজড অরবিটাল। বোঝা গেল? নেক্সট যেটা হবে যে মাল্টিপল বন্ড ক্যারেক্টার। কি হয় না, এই যে পাই বন্ডটা তৈরি হয়েছে, পাই স্টার আমরা ছবি এঁকে দেখিয়েছিলাম, এটা যদি পাই বন্ডিং হয়, তাহলে এই পাই বন্ডিংটা দেখতে কীরকম? এরকম। আর পাই স্টারটা দেখতে কীরকম?
দুটো একই সাথে হবে, সাইমালটেনিয়াসলি হবে আমরা বলেছিলাম। যখন ফেজে মিট করলো প্লাস প্লাস তখন এটা তৈরি হলো, মাইনাস মাইনাস এটা তৈরি হলো, এটা হচ্ছে যে পাই। আর যখন আউট অফ ফেজে মিট করলো তখন পাই স্টার হলো, প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে পাই স্টারটা কোন দিকে রয়েছে? মেটালের দিকে রয়েছে। এবার মেটালের যদি আমি dxy অরবিটাল নিই তাহলে এর সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে না? মেটালের dxyটা কি হয়? এইটা যদি অ্যাক্সিস হয় তাহলে তার মাঝে থাকে। আমরা জানি যে এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে dxy কি হবে? ইন বিটুইন দ্য অ্যাক্সিস হবে। তাহলে dxyটা থাকছে এদিকে আর এদিকে। তাহলে এর সাথে পাই স্টারের ওভারল্যাপিং সম্ভব, এর সাথে পাই স্টারের ওভারল্যাপিং সম্ভব। তাহলে মেটালে যে ইলেকট্রন রয়েছে ডি ইলেকট্রন, অনেক ডি ইলেকট্রন এখানে থাকে, সেই ডি ইলেকট্রন ব্যাক ডোনেশন হবে কোথায়? কার্বনের পাই স্টারে। অর্থাৎ কার্বন মনোক্সাইড enters into bond formation with metal through sigma donation, but the electrons present in d orbital of metal is back donated to the pi star of carbon. তাহলে ইলেকট্রন যদি নিতে হয় এই সিস্টেমকে, তাহলে কোথায় নিতে হবে? লুমোতে নিতে হবে, অর্থাৎ লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, সেটা হচ্ছে পাই স্টার। কিন্তু এই পাই স্টারটা কার ক্যারেক্টার বেশি রয়েছে? পাই স্টারটাতে কার্বনের ক্যারেক্টারটা বেশি রয়েছে, কারণ এটা কার্বনের কাছে, অক্সিজেনটা অনেক দূরে। বন্ডিংটা ছিল অক্সিজেনের কাছে, বন্ডিং পাইটা ছিল অক্সিজেনের কাছে, রিচ ইন অক্সিজেন ক্যারেক্টার। কিন্তু অ্যান্টি বন্ডিং পাইটা রিচ ইন কার্বন ক্যারেক্টার, এটা কার্বনের কাছে হচ্ছে। দেবে হোমো থেকে হায়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, কিন্তু নেবে কোথায়? লুমোতে, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, অর্থাৎ পাই স্টারে নেবে। কিন্তু পাই স্টারটা রিচ ইন কার্বন ক্যারেক্টার এবং বন্ডিংটা রিচ ইন অক্সিজেন ক্যারেক্টার। তাহলে বন্ডিংটা রিচ ইন অক্সিজেন ক্যারেক্টার হওয়ার জন্য ইলেকট্রন ক্লাউডটা অক্সিজেনের দিকে বেশি থাকছে, যেটা আমরা বন্ড পেয়ার মোমেন্টটা জাস্টিফাই করতে পারলাম। আর পাই স্টারে কিন্তু ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এবং সেটা কার্বনের পাই স্টার হবে, কারণ পাই স্টারটা রিচ ইন কার্বন ক্যারেক্টার রয়েছে। তাহলে মেটালে এ সিগমা ডোনেশন করলো, কিন্তু পাই ব্যাক ডোনেশন হলো। তাতে কি হলো? মেটাল কার্বন যে বন্ড সেটা কিন্তু গ্রেটার দ্যান বন্ড অর্ডারটা গ্রেটার দ্যান 1 হয়ে গেল, কারণ একটা সিগমা ডোনেশন হয়েছে, আবার একটা ব্যাক ডোনেশন হয়েছে। তাহলে বন্ড অর্ডার হচ্ছে গ্রেটার দ্যান 1। কিন্তু যখন এখানে ইলেকট্রন একটা পেয়ার পাবে ফ্রম মেটাল, তখন কি হবে? এখানে যদি ঢোকে তখন এখানে 0 থাকবে না আর, কারণ এটা অ্যান্টি বন্ডিং। তাহলে যদি দুটো ইলেকট্রন ও রিসিভ করে তাহলে 6 - 2/2, তাহলে তখন এটা 2 হয়ে যাবে। অর্থাৎ যদি মেটালের সাথে একটা বন্ড করে তখন কার্বনিলটা এরকম দেখতে হবে, অর্থাৎ বন্ড অর্ডার 3 কাছাকাছি হবে। কিন্তু যদি মেটাল ব্যাক ডোনেশন করে দেয়, সিগমা বন্ড একটা হলো, সিগমা ডোনেশন কার্বন করেছে, মেটাল যদি ব্যাক ডোনেশন করে ফ্রম ডি অরবিটাল টু পাই স্টার অফ কার্বন মনোক্সাইড, তখন কিন্তু এই বন্ডটার থাকবে না, এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা কিন্তু খুলে যাবে, কারণ 6 - 2/2 তখন এটা 2.0 হবে, তখন এখানে লোন পেয়ার দুটো চলে আসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কার্বন মনোক্সাইড যেহেতু মাল্টিপল বন্ড তৈরি করতে পারছে উইথ মেটাল, তাই লিগ্যান্ড হিসেবে এটা অত্যন্ত পাওয়ারফুল। কার্বন মনোক্সাইড ইজ আ ভেরি ভেরি স্ট্রং লিগ্যান্ড এবং এটা ফার্স্ট র্যাঙ্কিং ইন দ্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ এই কারণে, কারণ এটা একটা স্ট্রং সিগমা বন্ড তৈরি করতে পারে এবং একটা স্ট্রং পাই বন্ড তৈরি করতে পারে। মেটাল কার্বন বন্ডটা অত্যন্ত শক্তিশালী হয় এক্ষেত্রে। ব্যাক ডোনেশনটা তখনই হবে যদি এর অক্সিডেশন স্টেটটা লো হয়, অর্থাৎ লো অক্সিডেশন স্টেট হলে এর ডিটা রিচ ইন ইলেকট্রন হবে, তখনই ব্যাক ডোনেশনটা ভালো সম্ভব হবে। সেই কারণে বলা হয় কার্বন মনোক্সাইড ক্যান স্টেবিলাইজ লো অক্সিডেশন স্টেট ইন মেটালস। আরেকটা বিষয়, যে লোন পেয়ার নেয় তাকে অ্যাসিড বলে। স্পিসিস হুইচ ক্যান অ্যাকসেপ্ট লোন পেয়ার আর টার্মড অ্যাজ লুইস অ্যাসিড।
এবং সেই লোন পেয়ারটাও পাই বন্ডের থ্রু দিয়ে নিচ্ছে। তাহলে পাই বন্ডের থ্রু দিয়ে যদি ও নেয় তাহলে ওকে বলা হবে পাই অ্যাসিড। পাই অ্যাসিড, এবং এটা মেটালের সঙ্গে যারা বন্ড করে কমপ্লেক্স করে তাদেরকে লিগ্যান্ড বলে। তাই কার্বন মনোক্সাইডের একটা খুব পপুলার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড ইজ আ স্ট্রং কেন বললাম মাল্টিপল বন্ড ক্যারেক্টারের জন্য? স্ট্রং পাই অ্যাসিড লিগ্যান্ড। এটা কিন্তু খুব পপুলার প্রশ্ন। স্ট্রং লিগ্যান্ড কেন মাল্টিপল বন্ড ক্যারেক্টারের জন্য? পাই অ্যাসিড কেন? ব্যাক ডোনেশনের মাধ্যমে লোন পেয়ার নিচ্ছে, ব্যাক ডোনেশনের মাধ্যমে পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ইলেকট্রন নেওয়াকে বলা হয় অ্যাসিড, আর পাই বন্ডের থ্রু দিয়ে নিচ্ছে বলে পাই অ্যাসিড। কেউ বলবে লোন পেয়ার তো দিচ্ছেও, তাহলে বেশ কেন নয়? লোন পেয়ার দিচ্ছে বলেই তো ওর নাম লিগ্যান্ড, LIGAND, লিগ্যান্ড। তাহলে সেটা তো আর ধরা হবে না। কিন্তু in addition to its function as a ligand, it is accepting a pair of electron from the metal through pi bond. Hence, it is a pi acid ligand and it is a very strong pi acid ligand. ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাবি, আমি হেল্প করব। থ্যাংক ইউ।